এদিকে এবার চীনে পদত্যাগ করতে হলো ডক্টর ইউনূসকে। ভয়াবহভাবে কেঁপেছে চীন, শেখ হাসিনার কপাল খুলে দেয় তারা। বাংলাদেশের পরিস্থিতি আবারও উত্তাল হয়েছে। শিক্ষার্থী, জনগণ, নেতাকর্মী সবাই ভয়াবহ আতঙ্কে আছে। দুটি খবর বাংলাদেশের রাজনীতিতে নজিরবিহীন রহস্যময় ঘটনার ইঙ্গিত বহন করে। একটি খবর হচ্ছে ডক্টর ইউনূসকে এক মেয়াদে প্রধানমন্ত্রী দেখতে চাই সার্জিস। আমরা এখন স্পষ্ট দেখতে পাচ্ছি মোহাম্মদ ইউনূসের এই চীন সফরটা ছিল কেবল একটা কূটনৈতিক ভ্রমণ নয়, বরং ছিল এক প্রকার রাষ্ট্রীয় জুয়ার টেবিল, যেখানে মোহাম্মদ ইউনূস গিয়েছিলেন কিছু পাওয়ার আশায়, কিন্তু ফিরেছেন বাংলাদেশের এক বড় একটা অংশ বলা ভালো বিক্রি করে তিনি ফিরেছেন। যে উদ্দেশ্যে তিনি চীনে গিয়েছেন সেটির প্রক্রিয়া শেখ হাসিনার সময় শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। সেক্ষেত্রে ইউনূস শেখ হাসিনা শুরু করা প্রক্রিয়ার ক্রেডিট নেওয়ার চেষ্টা করছেন বলেই মনে করছেন কেউ বলছেন যে আবেগে মুখ ফসকে নিজের সম্পর্কে নিজে বলে ফেলছেন। হাসনাত আব্দুল্লাহ কি এমন বক্তব্য দিছে জানি এত বিতর্ক আবারও তৈরি হচ্ছে। সেনাবাহিনীর ঘটনার পর আরেকটা ভাইরাল ইস্যু ঈদের আগে তৈরি হতে যাচ্ছে, বাট কথা কিন্তু সত্য। বাংলাদেশের বাতাসে গত কয়েকদিন ধরে মার্শাল ল বা সামরিক শাসনের গন্ধ ভাসছে। ওয়াকার সাহেবকে মার্শাল ল হয় জারি করতে হবে, এবং জারি করতে হবে আজকে, হয়তো আজ রাতেই, এগুলো সাধারণত রাত্রেই হয় আজ রাতেই জারি করতে হবে। ঘন ঘন বৈঠকে বসছে তারা। মধ্য রমজান থেকে শুরু করে এখন পর্যন্ত অন্তত 5 দফা বৈঠকে মিলিত হওয়ার খবর মিলেছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সাহেবের বহুল আলোচিত চীন সফর শেষের পথে, কিন্তু কি পেল বাংলাদেশ? বাংলাদেশের চেয়ে বড় কথা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে কি পেল, অথবা তার চীন থেকে বাংলাদেশে ফেরার সময় চীনের পুলিশের হাতে গ্রেপ্তার হলেন ডক্টর ইউনূস, এমন একটি নিউজ বর্তমান বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছে। তো বন্ধুরা, সত্যি সত্যি কি চীনে গ্রেপ্তার হলেন ডক্টর ইউনূস? এইবার এই বিষয় নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরা হবে। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন ডক্টর ইউনূস সরকার চীনে গ্রেপ্তার হয়েছে কি না। এইবার এই বিষয় নিয়ে এমন কিছু অজানা গোপন তথ্য থাকতেছে যা জানলে আপনি ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব সত্যি সত্যি কি ডক্টর ইউনূস সরকার চীনের পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন নাকি এগুলা গুজব। আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূস তার জন্য কিংবা এই আপনার সরকারের উপরে আমেরিকা থেকে বড় একটি কি বাম্বু আসতে যাচ্ছে। আচ্ছা, কি সেই বাম্বু? সবার আগে আমি আপনাদেরকে সিউরিটি দেই, সেটি হচ্ছে আমেরিকার একটা প্রতিবেদন, সেটি হচ্ছে আপনার USCRIF। কি সেই প্রতিবেদনের নাম? USCRIF। এখান থেকে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকারের জন্য বড় একটি বাম্বু রেডি করে রাখছেন। কি সেই বাম্বু? দর্শক বন্ধুরা, আপনারা অনেকে জানেন আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূস তিনি আপনার চীন সফরে গেছে। এখন চীন সফরে আপনার গেতে না গেতেই আপনার আমেরিকা থেকে বড় একটি একের পর এক বাম্বু কি চলমান, মানে সবচেয়ে বড় যে বাম্বু অন্তর্বর্তীকালে সরকারের জন্য, সেটি হচ্ছে আপনার সংখ্যালঘুদের উপরে কেন্দ্র করে। আপনার আমেরিকার USCRIF এই প্রতিবেদন থেকে আপনার তারা জানায় যে বাংলাদেশে যে পরিমাণ সংখ্যালঘুদের উপরে অত্যাচার, মব জাস্টিসে তারা শিকার হয়েছে, গণহত্যার শিকার হয়েছে, লুটপাট, চাঁদাবাজি, মানে তাদেরকে আপনার হুমকি ধুমকি দিয়ে লুটপাট করছে, হ্যাঁ, তাদেরকে হত্যা করছে, এটার কেন আপনার তদন্ত কিংবা যে বা যারা করছে এদেরকে কেন আইনের আওতায় আনা হয় নাই? বড় একটা লিস্ট আপনার অন্তর্বর্তীকালের সরকারের উদ্দেশ্যে পাঠাই দিছে আমেরিকা। এখন আপনার অন্তর্বর্তীকালের সরকারের আসলে বক্তব্য কি এই প্রসঙ্গে? দর্শক বন্ধুরা, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনূস কিংবা তার আন্ডারে যে সমস্ত উপদেষ্টারা বৈশা রয়েছে তাদের বক্তব্য হচ্ছে এই রিপোর্টটা টোটালি ভুয়া। বর্তমান বাংলাদেশে আমরা খুবই ভালো আছি, বিশেষভাবে যারা নাকি সংখ্যালঘু আছে তারা খুবই ভালো আছে, তাদের উপরে কেউ অত্যাচার কিংবা কোনো সংখ্যালঘু তারা মব জাস্টিসের শিকার হয়নি। যে বা যারা নাকি বর্তমান এটা ছড়াচ্ছে শুধুমাত্র অন্তর্বর্তীকালে সরকারকে আপনার একটা বিপদে ফেলার জন্য কিংবা এই সরকারকে আপনার বিতর্ক করার জন্য,
এই ধরনের একটা গুজব কিংবা এই ধরনের একটা মিথ্যাচার তারা প্রতিনিয়ত প্রচারণা করতেছে অন্তর্বর্তীকালে সরকারের এগেনস্টে। আচ্ছা, আমি আসলে ডিরেক্ট এই পয়েন্টে আসতে চাই। যদি কোনো হিন্দু ভাইয়েরা আমার এই ভিডিওটা দেখে থাকেন, আপনারা অনেস্টলি বলবেন, আপনারা সত্যি কথা বলবেন। আমরা তো জানি ভাই যে আপনাদের উপরে বাংলাদেশে যখন নাকি 5 আগস্টের পরে বিশেষ করে আপনাদের উপরে কি কোনো অত্যাচার আসছে, এটা কিন্তু আমরা সবাই কিন্তু জানি বা আমরা দেখছি কিন্তু যে আপনার হিন্দু ভাইদের উপরে কি পরিমাণ অত্যাচার বাংলাদেশে 5 আগস্টের পরে হয়েছে, কি হয়েছে না। আমি আপনার মোটামুটি 3 থেকে 4 মাস আগে একটা ভিডিওতে কথা বলছিলাম যে বাংলাদেশে যে পরিমাণ অত্যাচার কিংবা মব জাস্টিস হইতেছে প্রত্যেকটার বিচারের দাবি জানাইছে জাতিসংঘ থেকে। কিন্তু অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনূস তিনি টোটালি ইগনোর করে। এখন আপনার জাতিসংঘ থেকে কিংবা আমেরিকা থেকে ডক্টর ইউনূসের জন্য এত বড় একটা বাম্বু রেডি করে রাখলেন। এই যে আপনি বললেন যে সংখ্যালঘুদের উপরে কেউ কোনো অত্যাচার চালায় নাই, তাহলে বাংলাদেশে যে এত এভিডেন্স কিংবা সংখ্যালঘুদের উপরে যে অত্যাচার, এটা কি সব গুজব, এটা কি সব মিথ্যা? ওকে, আমরা তাহলে মেনে নিলাম। তাহলে এটা আপনি করেন, তদন্ত করেন, একটা তদন্ত কমিশন আপনি গঠিত করেন, তাই না? সেখান থেকে আপনি তদন্ত করেন, সেই রিপোর্টটা আমাদেরকে দেন, তাদের মুখ জবানি নেন যে এদের উপরে কোনো অত্যাচার হয় নাই, কিংবা যেই সমস্ত রিপোর্ট আমাদের হাতে আসছে সম্পূর্ণ এভিডেন্সগুলা আমি আপনাকে করলাম, সেন্ড করলাম, সবার মুখ জবানি কিংবা স্টেটমেন্ট নেন, আপনি নিয়ে আমাকে আপনি দেখান যে এই সমস্ত কথা কিংবা এই সমস্ত রিপোর্ট সম্পূর্ণ ভুয়া। দেখান, আপনি প্রুফ করেন, তাই না? আমেরিকা থেকে ডিরেক্ট এই ধরনের বার্তা দেয়। কিন্তু আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কি সরাসরি না করে দেয় যে এটা নাকি গুজব ছড়াচ্ছে, এটা নাকি উল্টা পাল্টা কথা বলতেছে, তাদের নাকি বিতর্ক করতে চায়, তাদেরকে নাকি বিপদে ফেলতে চায়, বাংলাদেশের সংখ্যালঘুদের নাকি খুবই ভালো আছে, খুবই নাকি শান্তিতে আছে। তাহলে আমি বলতে চাই তাদের কি ঠেকা লাগছে? বাংলাদেশে যে পরিমাণ আপনার পুলিশ গণহত্যা হয়েছে, কয়দিন পরে তো আপনি এইটাও মানা করবেন যে না ভাই, পুলিশ হত্যা তো হয় নাই, এরা নিজেরা কি কামড়ি লাইগা নিজেদেরকে মনে করেন মারছে, তাই না? কয়দিন পরে তো আপনি এইভাবে ডাইরেক্ট বলে দিবেন, কয়দিন পরে আপনি ডিরেক্ট বলে দিবেন। কারণ আমরা তো বর্তমান জানি যে আপনি আসলে কাদের সরকার। আপনি এত বড় মিথ্যা কথা কিভাবে বলেন তো? আপনার সরকারে যে বাজারা বৈশা রয়েছে তারা ডিরেক্ট এত বড় একটা মিথ্যা কথা কেমনে বললো যে সংখ্যালঘুদের উপরে কোনো অত্যাচার চালায় নাই? তবে যাই হোক, এটার ভিতরে সবচেয়ে বা এই কেসটা যে নাকি হ্যান্ডেল করতেছে সেটি হচ্ছে আপনার তুলসী গবাট। এই তুলসী গবাটকে আপনারা সবাই জানেন ইতিমধ্যে। আমি আবারও বলতেছি, এই তুলসী গবাট হচ্ছে আপনার ডোনাল্ড ট্রাম্পের যে সরকার আছে, এই সরকারের ভিতরে আপনার একটা যে কমিটি আছে, এই কমিটির ভিতরে অন্যতম একজন সদস্য এই তুলসী গবাট। শুধু এটাই না, জাতিসংঘ থেকে, এই জাতিসংঘ কিংবা আমেরিকা থেকে যেই সরকার, এই সরকারের যে কমিটি আছে, আমাদের বাংলাদেশ প্রসঙ্গে কিংবা এশিয়ার ভিতরে আমাদের বাংলাদেশ এই হচ্ছে প্রথম যে নাকি আমেরিকার সরকার থেকে কিংবা আমেরিকার সরকারের কোনো সদস্য আমাদের বাংলাদেশ প্রসঙ্গে তিনি এতটা আপনার মানে কি কাসার দিয়ে নামছে মনে করেন তদন্ত করার জন্য। কল্পনা করতে পারেন? প্রতিনিয়ত অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনূসের জন্য একের পর এক বাম্বু কি আসতেছে কিংবা রেডি করে রাখছে আমেরিকা। এখন আমার কথা হচ্ছে ভাই, এই যে আমেরিকা থেকে প্রতিনিয়ত একের পর এক বাম্বু আসতেছে, যে আপনার আমেরিকার যে আপনার মনে করেন মহা একজন সেনা সদস্য আমাদের বাংলাদেশে আসছে, এই অন্তর্বর্তীকালে সরকারের সাথে কেন বসে নাই? ডক্টর ইউনূসের সাথে কেন বসে নাই উনি? জানেন আপনি জানলে অবাক হবেন। আমি এর আগের ভিডিওতে বলছি, আমি আবার বলতেছি, সেটি হচ্ছে আপনার পাকিস্তান থেকে এই অন্তর্বর্তীকালে সরকার এরা অস্ত্র আনতে চায়, এরা বোমা আনতে চায়, এরা আপনার ডিফেন্সের ক্ষেত্রে যেই আপনার বা সামরিক ক্ষেত্রে যে সমস্ত অস্ত্র মনে করেন দরকার, যুদ্ধক্ষেত্রে সমস্ত অস্ত্র তারা পাকিস্তান থেকে আঞ্জাম দিতে চায়। এটার জন্যই আপনার জরুরিভাবে আমাদের বাংলাদেশের সেনাপ্রধান মিস্টার ওয়াকারের সাথে বা আপনার আমেরিকার সেনাপ্রধান তিনি ডিরেক্ট মনে করেন একটা মিটিং করে। সেখানে কিন্তু ডক্টর ইউনূসের সাথে কিন্তু কোনো আপনার মিটিং কিংবা কোনো দেখা বা সাক্ষাৎকার কিন্তু করে নাই। দ্যাট মিনস অন্তর্বর্তীকালে সরকারের উপরে আপনার ডোনাল্ড ট্রাম্পের সরকার প্রচুর পরিমাণে ক্ষিপ্ত,
প্রতিনিয়ত দেখেন, প্রতিনিয়ত প্রতিটা স্টেপে। আর এরা বর্তমান সবকিছু ইগনোর করতেছে, সবকিছু এড়িয়ে যাচ্ছে। আমি বলতে চাই এই যে একের পর এক মানে আপনার একটা সত্য ঢাকার জন্য আপনারা হাজারটা মিথ্যা কথা বলে বেড়াচ্ছেন, কিন্তু আমেরিকা থেকে প্রতিনিয়ত আপনাদের কাছে এভিডেন্স যাচ্ছে, আর আপনারা ওইটাকেও ইগনোর করে যাচ্ছেন। সবকিছু কি ভুয়া? সবকিছু কি ভুয়া? বাংলাদেশে পুলিশ গণহত্যা হয়েছে, এটাও ভুয়া। বাংলাদেশে হাজার হাজার মানুষ মব জাস্টিসের শিকার হয়েছে, এটাও ভুয়া। বাংলাদেশে আওয়ামী লীগ যারা নাকি সাধারণ আওয়ামী লীগ যারা নাকি লুটপাটের সাথে জড়িত ছিল না, তাদের বাড়িঘর ভাঙচুর হয়েছে, তাদের বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দিছে, তাদের ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করা হয়েছে, এগুলো কি ভুয়া? এগুলো কি ভুয়া বলেন? আমরা কি দেখি নাই যে যারা নাকি হিন্দু ভাইরা আছে তাদের গরু ছাগল হাঁস মুরগি কিংবা বাসার ভিতরে ঢুকে আপনার আলমারি টালমারি যা আছে ভেঙে চুরে টাকা পয়সা স্বর্ণ মানে যাই কিছু ছিল সমস্ত কিছু আপনারা লুটপাট করে নিয়ে গেছেন? এগুলো কি ভুয়া বলেন? আর যাই হোক, অচাইবার দর্শক বন্ধুরা এগুলা বললে রাত পার হয়ে যাবে, তবে এটা বাস্তব। অন্তর্বর্তীকালে সরকার বা ডক্টর ইউনূস বড় একটি বাম্বু খেতে যাচ্ছে এই সংখ্যালঘু কি আপনার কেন্দ্র করে। সংখ্যালঘুদের উপরে যে অত্যাচার হয়েছে, তুলসী গবাট এটার কি দরখাস্ত করছে এবং ডক্টর ইউনূসের কাছে আপনার স্টেপ বাই স্টেপ প্রতিটা হিসাব চাচ্ছে। এখন এই অন্তর্বর্তীকালে সরকার এই প্রসঙ্গে কি স্টেপ নেয় কিংবা কি উত্তর দেয়, এটা হচ্ছে দেখার বিষয়। বিএনপি নেতা ফজলুর রহমান, সাবেক আওয়ামী লীগ এমপি, সাবেক ছাত্রলীগ সেক্রেটারি সভাপতি, আবার বঙ্গবীর কাদের সিদ্দিকীর পা চেটেছিলেন কিছুদিন। এই ফজলুর রহমানের বিরুদ্ধে জনগণের উদ্দেশ্যে জরুরি কিছু আহ্বান জানাতে চাই, আমাদের করণীয় ঠিক করার সম্পর্কে কিছু আলোচনা করতে চাই, আপনারাও বলবেন দর্শক। এই ফজলুর রহমান একজন ইসলাম বিদ্বেষী। তার নির্বাচনী এলাকায় কওমি আলেম ওলামা তার বিরুদ্ধে মিছিল করেছিল। এই ফজলুর রহমান একজন দেশ বিরোধী, এই ফজলুর রহমান একজন আওয়ামী লীগের এজেন্ট, এই ফজলুর রহমান ভারতের দালাল। যদিও বিএনপি নিজেরাই এখন অ্যাজ এ হোল ভারতের দালাল, নইলে এই ফজলুর রহমান যে কথাবার্তা বলে এতে তার পদ থাকার কথা নয়। একদিন আমি তো খবরই পেয়েছিলাম যে ফজলুর রহমানকে বহিষ্কার করা হয়েছে, পরে দেখি না এটা ঠিক না। দর্শক, শেখ মুজিব আওয়ামী লীগের পক্ষে এই মুহূর্তে কেউ কোনো কিছু মিডিয়ায় বলতে পারে না, কিন্তু এই ফজলুর রহমান বলতে পারেন। তিনি বলেন, তিনি একমাত্র লোক যিনি শেখ মুজিব এবং আওয়ামী লীগের পক্ষে সমানে কথা বলেন আর জনগণের পিটানো খান না। কেন খান না? খান না হচ্ছে এই কারণে যে তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। কোন বালের উপদেষ্টা? কি উপদেশ দিয়েছে বিএনপি চেয়ারপারসনকে? এটা একটা ধৈর্য পোস্ট। তো দর্শক, এই ফজলুর রহমান তিনি তার রাজনীতি করতে পারেন, আওয়ামী লীগও করতে পারেন। ফৌজদারি মামলার আসামি না হলে তিনি আওয়ামী লীগের কথা বলতে পারেন। আমরা গণতান্ত্রিক, মুজিববাদ তিনি ধারণ করলেও সেটা আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করব, এর জন্য তাকে আমরা জুতো দিয়ে পেটাতে পারি না। কিন্তু ধর্মের বিরুদ্ধে কথা বললে তাকে জুতা পেটা করতে হবে, এই বিষয়ে কোনো ছাড় নেই। এই ফজলুর রহমান ওয়াজ মাহফিলের বিরুদ্ধে কটূক্তি করেছেন, হুজুররা কিচ্ছু বলেননি, এর বিরুদ্ধে জোরালো কোনো কর্মসূচি দেননি। কিশোরগঞ্জে আঞ্চলিকভাবে কিছু কর্মসূচি হয়েছে। ওয়াজ মাহফিল আলেম ওলামাদের বিরুদ্ধে নিয়মিত বিষোদগার করেন। এমন কোনো ধর্মীয় আউটফিট নেই যাদের বিরুদ্ধে এই ফজু পাগলা কিছু না বলে। সর্বশেষ তাবলিগ জামাতের বিরুদ্ধে কি বলেছে দেখেন। 21শে ফেব্রুয়ারি চলে গেল, একদিনের জন্য কানে কিন্তু বাজলো না আমার ভাইয়ের রক্তে রাঙানো, বরং 21শে ফেব্রুয়ারি মেলাটারে বানাই ফেললো টঙ্গী ইস্তেমার মাঠ, একটা জঙ্গির কারখানা। টঙ্গী ইস্তেমার মাঠ একটা জঙ্গির কারখানা। দেখেন, এই টঙ্গীর ইস্তেমা নিয়ে, তাবলিগ জামাত নিয়ে আমি একটা কথা রাগডাক ছাড়া বলি। অনেকে বলেন যে না বিএনপি খারাপ, এটা ঠিক আছে, কিন্তু এই জন্য আওয়ামী লীগের সাথে তুলনাযোগ্য নয়। মামুনুল হকও বলে এসেছেন যে বিএনপি খারাপ হলেও আওয়ামী লীগের সাথে তুলনা করা এটা জুলুম। এটা মামুনুল হকের তো এমনিতেই সমস্যা মাথায়, তিনি তো উল্টোপাল্টা কথা বলেন, মাইক হাতে পেলে তার মাথা ঠিক থাকে না। এখন পারলে এই ফজলুর রহমানের বিরুদ্ধে কথা বলে ফজলুর রহমানের বিরুদ্ধে সেই আগের মতো হুঙ্কার গর্জন দিয়ে স্বরূপে ফিরে যান, নাহলে মামুনুল হকের ব্যক্তিত্ব হারাতে বসছেন। আমি বলি যে বিএনপি আওয়ামী লীগের চাইতে খারাপ, অবশ্যই আওয়ামী লীগের চাইতে খারাপ, আওয়ামী লীগের সাথে তুলনা করছি না, আওয়ামী লীগের চাইতে খারাপ, সব দিকে খারাপ।
কোন দিকে আপনি বিবেচনা করবেন? সব দিকে আওয়ামী লীগের চাইতে খারাপ, হাসিনার চাইতে খারাপ। হাসিনা যে পাওয়ার পেয়েছে ওই পাওয়ার তো আর বিএনপি কোনোদিন পাবে না। যদি পেত, ক্ষমতায় টিকে থাকার জন্য হাসিনা 2000 জনকে হত্যা করেছে ধরলাম, বিএনপি হত্যা করতো 20,000 জনকে। আপনি চেনেন বিএনপিকে? কত বড় বাটপার, এদের ইতিহাস ঐতিহ্য কত বড় ধান্দাবাজি। এই বিএনপি এই ফজলুর রহমানের মতো বাটপারকে পজিশনে রেখেছে, তাকে বহিষ্কার করে না, কিচ্ছু করে না। তিনি প্রতিনিয়ত এই ফজলুর রহমান তাই ডক্টর ইউনূসের বিরুদ্ধে বলুক, এটা কিছু না। যেভাবে মুজিব পূজা করে যাচ্ছেন টেলিভিশন টক শোতে, যে শিক্ষার্থীদেরকে রাজাকারও বলছেন, তরুণ প্রজন্মকে রাজাকার ট্যাগ দিচ্ছেন, যে ট্যাগ হাসিনা দিয়েছিল, অথচ বিএনপি তাকে কিচ্ছু বলে না। তো আওয়ামী লীগের কথা বলছেন, আওয়ামী লীগ যাই করুক না কেন, কোনোদিন টঙ্গীর ইস্তেমানে একটা নেতিবাচক শব্দ উচ্চারণ করেছে দেখেছেন? আওয়ামী লীগের কোন নেতা সাহস পেয়েছে? বরং ধর্ম নিয়ে, এগুলো নিয়ে আওয়ামী লীগের কেউ একটু উল্টাপাল্টা বললে তার পথ থাকতো না। যেমন লতিফ সিদ্দিকীর পথ চলে গিয়েছিল। তাবলিগ জামাত নিয়েই কিন্তু লতিফ সিদ্দিকী উল্টাপাল্টা কথা বলেছিলেন, সে লতিফ সিদ্দিকী কিন্তু আর দাঁড়াতে পারেননি। আওয়ামী লীগ তাকে বহিষ্কার করতে এবং বিসর্জন দিতে বাধ্য হয়েছিল। কিন্তু বিএনপি কিন্তু এই ফজু পাগলারে পালছে, কিছু বলছে না। তাবলিগ জামাত, ওয়াজ মাহফিল সবকিছুর বিরুদ্ধে বিষোদগার করছে। আর শুধু ভালোকে এদেশে শেখ মুজিবকে এখনো বঙ্গবন্ধু মারায়। এই ফজু পাগলা যা বলে, আমরা ভাই সুশীল অ্যাক্টিভিজম করি না, ওরে জুতা দিয়ে পেটানো দরকার। ওরে জুতার মালা পরিয়ে খাম্বার সাথে বেঁধে রাখা দরকার এই বাটপারকে। ওকে যারা সারাতে আসবে ওরেও জুতার দিয়ে পিটানো দরকার। ওর পক্ষে যারা কথা বলবে তাদেরকেও পিটানো দরকার। করণীয় কি বুঝতে পারছেন? কি করেছে? ডক্টর ইউনূসকে নানান গালাগালি করে, এতে মানুষ মনে করে যে এই ফজলুল পাগলার মাথায় সমস্যা। ওটা আমি বাদ দিলাম। কি বলে যে ডক্টর ইউনূস নোবেল প্রাইজ পেয়েছেন, তাতে কি? নোবেল প্রাইজ আমিও পেতে পারি। আরে মূর্খের বাচ্চা মূর্খ। ওর কথা শুনলেই তো বোঝা যায় যে অশিক্ষিত। স্টুডেন্ট লাইফে একদম 3rd ক্লাস স্টুডেন্ট ছিল, কোন রকম পাস করা স্টুডেন্ট। ওর রেজাল্ট পারলে বের করুক না, রেজাল্ট বের করুক না। আমার যে একাডেমিক রেজাল্ট, ওর ধারে কাছে ওর 14 গোষ্ঠীর কেউ আছে? ওর কথার টোন শুনলেই বোঝা যায় যে ও কোনো মূর্খ পরিবার থেকে উঠে এসেছে, সারা জীবন করেছে মাস্তানি বাটপারি। আপনি চিন্তা করেন, ছাত্রলীগের কেন্দ্রীয় সেক্রেটারি ছিল, আবার সভাপতি ছিল। এই কত বড় বাটপার হতে পারে এটা বুঝতে আর কোনো দলিল লাগে? ছাত্রদলের কেন্দ্রীয় সেক্রেটারি, সভাপতি, এর শিক্ষা দীক্ষা, এর পড়াশোনা, এর একাডেমিক এক্সিলেন্সি যে কতটা ফালতু হতে পারে এটা বুঝতে কোনো দলিল লাগে? সিদ্দিকী, নাজমুল আলমরা কি করেছিল? সরোয়ার্দী উদ্যানে গাঁজা খাই, নারী ব্যবসা করতো, এরা ছাত্রলীগের সেক্রেটারি, সভাপতি। এই বাটপারের গোষ্ঠী বাটপার হচ্ছে এই ফজলুর রহমান। অশিক্ষিত মূর্খের গোষ্ঠী মূর্খ। সে তাবলিগ জামাত নিয়ে এখন বিশুদ্ধকার করে। সে ওই সমস্ত নোবেল, ওটা পাওয়া যায় 10 বছর 12 বছর জনগণের সেবা করলে নোবেল আমিও পেতে পারি। কিন্তু ডক্টর ইউনূস মুক্তিযোদ্ধা হতে পারে। তোর মুক্তিযোদ্ধা নেই, তুই থাক। তোর ওইসব ওই বাটপার মুক্তিযোদ্ধাদেরকে আমরা পায়ের তলায় রাখি, ওগুলো আমরা গুনি। ওইসব মুক্তিযোদ্ধাদেরকে লাইট থেকে বাংলাদেশ ছাড়া করেছি 5 আগস্ট, দেখেছো না? এই মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল, মুক্তিযোদ্ধা শেখ হাসিনা, মুক্তিযোদ্ধা তোর বাপ শেখ মুজিবের সব মূর্তি আমরা ভেঙে চুরে চুরমার করে দিয়েছি। তোর বাপ শেখ মুজিবের কোনো অস্তিত্ব বাংলাদেশে রাখছি আমরা? একেবারে মহাকাশের সেই স্যাটেলাইটের নামও চেঞ্জ করে দিয়েছি। তোর মুক্তিযুদ্ধের বাপেরই তো অস্তিত্ব রাখেনি। হ্যাঁ, আমরা 71 মুক্তিযোদ্ধাকে ধারণ করি, কিন্তু কোনো ভারতের দালালকে না। আর কোনো মুক্তিযুদ্ধ আকাম করলে তাকে লাথি দিয়ে আমরা সরিয়ে দিই, আকামের কোনো স্থান নেই। কিন্তু অ্যাজ এ হোল মুক্তিযোদ্ধাদেরকে আমরা রেসপেক্ট করি, কারণ তারা আমাদেরকে একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ উপহার দিয়েছেন। তাই বলে তাদেরকে নিয়ে ব্যবসা করা, মুক্তিযোদ্ধাদেরকে বাকশাল করতে দেয়া, ফেসিস্ট হয়ে উঠতে দেয়া এবং গণহত্যা চালানোর লাইসেন্স আমরা দিতে পারি না। তখন মুক্তিযোদ্ধাদেরকে ঠিকই পিটাইয়ে ভারত পাঠাই দিই। যেভাবে আওয়ামী লীগের, তো মুক্তিযোদ্ধা মানেই তো বেসিক্যালি আওয়ামী লীগ। আওয়ামী লীগের বাইরে মুক্তিযোদ্ধা আছে তেমন নেই বললেই চলে। আছে, জামাতও আছে, বিএনপি তো আছে, সেটা প্রাইম না। তো দর্শক, এই মুক্তিযোদ্ধা মানে ডক্টর ইউনূস নাকি মুক্তিযুদ্ধ হতে পারবে না, ছাত্রলীগের সভাপতি হতে পারবেন না। ডক্টর ইউনূসের সাথে এই মূর্খের ঘর মূর্খ তুলনা করে। আপনি চিন্তা করেন, কি বাটপার, কি অশিক্ষিত, কি 3rd ক্লাস, কি নীচ এই ফজলুর রহমান, ফজু পাগলা। তো দর্শক, এটা নজিরবিহীন কাণ্ড যে বিএনপির পদে থেকে এই ধরনের কথাবার্তা বলছে।
আর বিএনপি থেকে কিচ্ছু বলছে না। আমি আশ্চর্য, আমি অবাক। মানে তাহলে বিএনপি গুলো সমর্থন করছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, চেয়ারপারসনকে খালেদা জিয়াকে উপদেশ মারান, তাহলে বুঝেন যে খালেদা জিয়াকে যিনি উপদেশ দেন সে কতটা শেখ মুজিব প্রেমী, আর সে ছাত্রলীগ সভাপতি পরিচয়টা কতটা গর্বের সাথে এখনো ধারণ করে। হয়তো পেটানো দরকার ছাত্রলীগ সভাপতি ছিল শুধু এই কারণে। তো এই বিএনপির ধ্বংস অনিবার্য। এই ফজলুর রহমান, এই ফজলু পাগলাদের কারণেই বিএনপি শেষ হয়ে যাবে। অনেকে আমাদেরকে বলেন যে ভাই ওটা কিছু বই দেন না, বিএনপির উপর কোনো চাপ দেন না, আপনারা তো বিএনপির ধ্বংস চান। এই ফজলু পাগলাদের মতো আর 2-4টা লোক আপনারা বরং খুঁজে প্রমোট করেন, এরা টকশোতে যাক, বিএনপি নেতা পরিচয় টকশোতে কথা বলুক, বিএনপি ধ্বংস আপনাদের করতে হবে না, ওই ফজলু পাগলারাই বিএনপি খেয়ে দিবে। মানে ফজলু পাগলারা যে অ্যাক্টিভিজম করছে বিএনপি ওতেই শেষ হয়ে যাবে। আমি অনেকটা একমত, এই ফজলু পাগলারা বেশি বেশি টকশোতে যাক, আমরা কন্ট্রোল করতে পারছি না আমাদেরকে, আমরা রিয়াক্ট করি। জনগণ, কিশোরগঞ্জের জনগণ ওকে অবাঞ্ছিত ঘোষণা করুন, ওকে জুতা পেটা করুন, এটা হচ্ছে আমাদের আহ্বান। আপনারা যদি সুস্থ মস্তিষ্কের হয়ে থাকেন ওরা জুতোই পেটা করুন, বিএনপির লোকজন ওরা লাথি দিয়ে বের করে দেন, ওরা বিএনপি ধ্বংস করছে এই ফজলু পাগলা। আর আমরা যারা বিএনপির ধ্বংস চাই, হ্যাঁ বিএনপির ধ্বংস চাই, কারণ বিএনপি এখন আওয়ামী লীগের চাইতে খারাপ, আর বিএনপি থাকবে না, ওটা বলে লাভ নেই, বিএনপি এমনিতেই ধ্বংস হয়ে যাবে, এই ফজলু পাগলাদের কারণেই ধ্বংস হয়ে যাবে। ফজলু পাগলাদের টকশোতে পাঠান আর দেখেন যে বিএনপির কি অবস্থা হয়। এই কথিত বিএনপি নেতা, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা, এ সম্পর্কে আপনাদের দৃষ্টিভঙ্গি কি? একে কি করণীয়, কি করা উচিত? সরকারের উচিত একে গ্রেপ্তার করা, এই ফজলু পাগলার গ্রেপ্তার চাই। আসসালামু আলাইকুম। আমরা হতভাগা একটা জাতি, আমাদের মানুষ আমরা চিনতে পারলাম না, সারা পৃথিবীর মানুষ ওনাকে চিনে, আমরা চিনতে পারি নাই, আমাদেরকে চিনতে দেওয়া হয় নাই। আমাদের সামনে ওনাকে তুলে ধরা হয়েছিল একজন ঘুষখোর হিসাবে। কত ভাগ্য খারাপ আমাদের, আমরা যদি আর 10টা বছর আগে ওনারে পাইতাম, এই দেশ সত্যি সোনার বাংলা হয়ে যেত। ওনার সম্বন্ধে না মোদিজির ধারণা আছে না শেখ হাসিনার ধারণা আছে, কোনো ধারণাই ছিল না। ধারণা ছিল না বলেই তো টুস কইরা ডুবাই দিতে চায়, টুস কইরা উঠাইতে চায়। কত বড় খারাপ মানুষ হইলে 84 বছর বয়সের একটা মানুষকে 7 তলায় 8 তলায় লিফট বন্ধ করে দিয়া সিঁড়ি দিয়া উঠাইছে। হ্যাঁ, সিঁড়ি দিয়া উঠাইছে, আগে পিছনে পুলিশ দিয়া। চিন্তা করতে পারেন, সারা দুনিয়ার মানুষ যাকে স্যালুট দেয়, যার জন্য প্লেন পাঠায়, বিশেষ প্লেন পাঠায় নিয়ে যায়। আচ্ছা, চীনে যায় উনি কি করবেন? চীনে যায় ওই যে হাসিনার মতো ফটো সেশন করবে? না। লাস্ট কোথায় সফর করছিল শেখ হাসিনা? এই চীনে। হ্যাঁ, ফুল কোর্স কমপ্লিট করতে পারে নাই, কয়েকদিন আগেই ঢাকায় চলে আসছে, কারণ কোনো সাহায্য পায় নাই, কোনো সম্মান পায় নাই। কি সম্মান দিবে ভাই? তারা তো সব খবর রাখে, কে কই থেকে আসছে, গোড়া কোথায় কার, সব খবর রাখে। দেখেন না ইউনূস স্যারকে এখন সব রকম সহযোগিতার হাত বাড়ায় দিছে। বাংলাদেশের সাথে চীন সব রকম ব্যবসা করতে রাজি। দেখেন চীন 2028 সাল পর্যন্ত, মানে এখন 2025, 26, 27, 28, আগামী 4 বছর যেসব পণ্য পাঠাবে এগুলার কোনো শুল্ক নিবে না, মানে ট্যাক্স ফ্রি করে দিছে। এই যে দেখেন ওনার একটা 30 ফর্মুলা, 30 মানে 3টা শূন্য একটা ফর্মুলা সারা বিশ্বে এখন ছড়ায় গেছে। এবার যে অলিম্পিক হয়েছিল এই 30 ফর্মুলাকে সামনে রাখা হয়েছে। আবার অলিম্পিকের ঘোষণা দিছে 100 বছর পর ফ্রান্সে যে অলিম্পিক হবে সেখানে এই 30 বাস্তবায়ন হয়ে যাবে। বর্তমানেও বাস্তবায়ন হচ্ছে সারা পৃথিবীতে। এই 30 কি জানেন? 3টা শূন্য মানে আপনার চাকরি নাই, আপনি বেকার। এই কথাটা শুনতে রাজি না উনি। আমি খুব মোটা দাগে বলতেছি, যেহেতু আমার মোটা মাথা, মোটা বুদ্ধি দিয়ে আপনাকে বুঝাইতেছি যে পৃথিবীতে চাকরি নাই জওয়ানদের জন্য, ইয়াং ছেলেদের জন্য। এই কথা উনি শুনতে রাজি না। আরেকটা কি? খাদ্য নাই, দারিদ্রতা। না খেয়ে কেউ মরতে পারবে না। ওই শূন্যের মধ্যে, 3টা শূন্যের মধ্যে আরেকটা, না খেয়ে কেউ মরবে না এই পৃথিবীতে। এইটাই উনি চান। আরেকটা কি জানেন? ওই যে কল কারখানা, আমরা যে ইট ভাট্টা দিয়ে এই যে ধোয়া উড়াই, ধোয়া এইসব যায় না, পৃথিবীটাকে ধ্বংস করে দিতেছে। পাখিরা মইরা যাইতেছে, গাছপালা মইরা যাইতেছে।
পুরো পৃথিবী ধ্বংসের দিকে চলে যাবে আগামী 500 বছর পর। ওই 500 বছর পর কি হইতে পারে সেটা উনি চিন্তা ভাবনা করে এই 30 ফর্মুলাটা দিছে, যেটা পৃথিবীতে বাস্তবায়ন হইতেছে। আর এই 30 ফর্মুলাটা কোত্থেকে আরম্ভ হয়েছে জানেন? এই চীন মৈত্রীতেই উনি প্রথম এটা উদ্বোধন করেন। কিন্তু আমরা কি জানি? আমাদেরকে জানতে দেওয়া হয়েছে? আমাদের বইতে লেখা হয়েছে? এগুলা লেখা হয় নাই। ওনাকে নিয়ে সারা পৃথিবীতে তো এখন কারাকারি কারাকারি। আমেরিকাও চায় ওনাকে, চীনও চায়, মালয়েশিয়াও চায়, রাশিয়াও চাইবে, প্রত্যেকটা মানুষই চাইবে ওনাকে। গতকালকে ছিলেন উনি হাইনান শহরে। হাইনান একটা প্রদেশ, ভারতে যেমন অনেকগুলা প্রদেশ নিয়ে একটা ভারত, তেমনি চীনেরও অনেকগুলা প্রদেশ নিয়ে চীন। বড় বড় দেশগুলো এরকম ভাগ ভাগ থাকে। ওই হাইনান গভর্নমেন্ট, ওই প্রদেশের যে গভর্নমেন্ট, ওই গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা ছিলেন, মানে অ্যাডভাইজার ছিলেন আমাদের ইউনূস স্যার। আমরা কি এই কথাটা জানতাম? জানতাম না, আমরা জানতাম না। আমরা আরো অনেক কিছু জানি না। ওনার যে গ্রামীণ মডেল, এই যে ক্ষুদ্র ঋণ, এটা কিন্তু পুরা চীনে আরো 10 থেকে 12 বছর আগে ওনারা ওই মডেলে কাজ করে যাচ্ছে, উন্নতি হয়েছে। ওনার যে সোশ্যাল বিজনেসের মডেল, ওইটাও কিন্তু ওইখানে গ্রহণযোগ্যতা পাইছে। চীন কত বড় দেশ, শুধু চীন না ভাই, পৃথিবীর বহু দেশে ওনাকে নিয়ে গবেষণা করা হয়। এই যুক্তরাজ্যে তো বুঝছেন ক্লাস 8-7 এর বইতে ওনাকে পড়ানো হয়। হ্যাঁ, ওনার জীবন সম্বন্ধে ওনারা পড়ে, ওনার বাড়ি চিটাগাং, কোথায় উনি জন্মাইছেন, এগুলো নিয়ে আলোচনা করে। কিন্তু আমরা আলোচনা করতাম না, আমরা আলোচনা করতাম না, আমাদেরকে জানতে দেওয়া হয় নাই। আমাদের পাঠ্য বইয়ে ওনার নাম তো দূরের কথা, মুখে ওনার নাম নিলে, ওনার নাম নিয়ে একটা স্ট্যাটাস দিলে, ভালো কিছু বললে খবর কইরা দিত। সত্যি আমরা হতভাগা জাতি। এখন আসি, কেন হঠাৎ করে আমেরিকা এতগুলা টাকা দিল? 73 মিলিয়ন, অনেক টাকা। যে টাইমে আমেরিকার সব দেশের টাকা দেওয়া বন্ধ করে দিল, হ্যাঁ, ওনারা যেসব সাহায্য করত সব বন্ধ করে দিল, ওই টাইমে কেন বাংলাদেশে দিল? কেন রোহিঙ্গাদের জন্য 73 মিলিয়ন ডলার দিল? এর পিছনে কারণ জানেন? মিয়ানমারে যাওয়ার একটা রাস্তা লাগবে। হ্যাঁ, ওই মিয়ানমারে যদি যাইতে হয়, এক হয় ভারত হইয়া, আর না হয় বাংলাদেশ হইয়া, আর কোনো রাস্তা নাই। কিন্তু বাংলাদেশ সে রাস্তা দেবে। কেন দিবে না? দিলেই তো তাদের সঙ্গে একটা চুক্তি করতে পারবে মিয়ানমারের সাথে। ঠিক আছে, আমি তোমাকে রাস্তা দিলাম, কিন্তু তোমার এই যে 15 লক্ষ 16 লক্ষ রোহিঙ্গা, এটা তোমাকে নিতে হবে। তারা নিতে বাধ্য। আর এই রাস্তাটা মিয়ানমারের কি যে দরকার আপনি জানেন না। ভারত দিবে না, আমরা দেব। কেন দেব? এটা আমাদের পলিসি। ইউনূস স্যার যেভাবে ভাববে, এ দেশের ভালোর জন্যই তো ভাববে। উনি এ দেশে খারাপ ভাববে, এটা কি আপনাদের চিন্তায় আসে কখনো? আমার তো মনে হয় চিন্তায় আসে না। আর যাদের চিন্তায় আসে তাদের কথা থেকেই বোঝা যায়। ওই যে টক শো করে, টক শো সাংবাদিক, উনার মুখে আমি শুনছি এই যে ইউনূস স্যার কোনো যোগ্য ব্যক্তি না। হ্যাঁ, উনার মুখে আমি শুনছি এই দেশে মৌলবাদী আবার উত্থান হইতেছে। মানে ইউনূস স্যার গদিতে বসা ওই টাইমে মৌলবাদীর কথা মুখে বলা হচ্ছে। বুঝা নিয়েন, গত 53 বছর যে কথাটা বলতো ওই কথাটা আবার বলা হচ্ছে। এইটা কিন্তু ডেঞ্জারাস একটা কথা। এই ধরনের কথা যারা বলবে আপনারা বুঝে নিবেন, তারা এই দেশের মঙ্গল চায় না, একদম না। এটা কোন ধরনের কথা? কিসের মৌলবাদী? নামাজ কালাম পড়বে মুসলমানের দেশে, মুসলমানকে মৌলবাদী বলবেন? ইয়ার কি মারেন না? এই ধরনের ন্যারেটিভ কথা আরো অনেকগুলো লোক আছে, আমি জানি না কি স্বার্থে তারা বলে। আরো একজন আছে, একজন আরো কয়েকজন আছে, কিন্তু এই লোকটা বেশি পাজি। ইউনূস স্যারকে যা ইচ্ছা তাই বলে অপমান করে। কয়েকদিন আগে বলতেছে কি জানেন, ইউনূস স্যার নাকি নতুন বউ। ওই যে ঘন্টা দিয়া বউ বসে থাকে, তারপর কিছু মানুষ এসে জিজ্ঞাসা করে না যে কবুল কিনা? আরে ভাই, বিয়ার আসলে তো বসছেই কবুল বলার জন্য, এইভাবে বলতেছে। তাহলে আবার জিজ্ঞাসা করার কি? মানে উনার কাজ হচ্ছে নির্বাচন দেওয়া। উনি হ্যাঁ না কিছু কেন বলতেছে না? ওই যে নতুন বউ কবুল বলে না, চুপচাপ থাকে, বারবার জিজ্ঞাসা করে। এইভাবে ওনারা সবাই বারবার জিজ্ঞাসা করে, ইউনূস স্যার নতুন বউর মতো হ্যাঁ না কিচ্ছু বলে না। চিন্তা করছেন? তুলনা দেখেন, তুলনা দেখছেন? বুঝা নিয়েন ভাই, খুব খারাপ। যে মানুষটাকে সারা পৃথিবীর সবাই সম্মান করে, ক্লাস 8-9 এর বইতে পড়ায় বিদেশে, আমাদের দেশে 8-9 বইতে নাই কেন? আমাদের দেশের শিশুদের বইতে নাই কেন?
আমার মনের মধ্যে ভাই একটাই প্রশ্ন, আমি জানি না আপনাদের মনের মধ্যে এই প্রশ্নটা উঠে কিনা, কি দ্বন্দ্ব ছিল, কিসের জেলাস শেখ হাসিনার সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের, এটা আমার মাথায় কাজ করতেছিল না। পরে চিন্তা ভাবনা কইরা বাইর করলাম, শেখ হাসিনার মাথায় কেউ ঢুকাইছে। কেউ বলতে জানেন, ভারত থেকে ঢুকানো হয়েছে, রর এজেন্টরা ঢুকাইছে। কি ঢুকাইছে জানেন? যে এই লোক কিন্তু অনেক নাম করা, এরে যদি তুমি সামনে নিয়ে আসো তোমার বাবার নাম কেউ মুখে নিবে না। হ্যাঁ, এই লোক এত পাওয়ারফুল সারা পৃথিবীতে, একে ঢাইকা রাখো, অন্ধকারে রাইখা দাও, ছাত্র ছাত্রীদেরকে জানতে দিও না, এই জেনারেশনকে জানতে দিও না। আর না হলে আমি তো খুঁজেই পাই না পদ্মা সেতু থেকে কেন উনি টুস করে ফালাই দিলে। উনি নাকি পদ্মার সেতুর টাকা দিতে না করে দিছে বিশ্ববাসীকে, এই জন্য শেখ হাসিনা ওনার নিজের টাকা দিয়া গোপালগঞ্জে যে টাকা রাখছিল ওই টাকা দিয়া পদ্মা সেতু বানায়া ওই সেতু থেকে ওনারা ফালাই দিতে চায়। উনার সম্বন্ধে আমাদেরকে জানতে দেয় নাই, কারণ ওই ভারত থেকে ওনাকে বোঝানো হয়েছে তোমার বাবার নাম ডিবা যাবে এ লোক সামনে আসলে। কিন্তু কথাটা কিন্তু ঠিকই বলছে। 5ই আগস্টের পর তো তাই প্রমাণিত হচ্ছে এবং ধীরে ধীরে তাই প্রমাণিত হবে। আপনারা কেউ কিচ্ছু করতে পারবেন না, কেউ কিচ্ছু করতে পারবেন না। বাংলাদেশের জনগণ যদি ওনার সামনে ঢাল হয়ে দাঁড়ায় যায়, আপনারা যারা রাজনীতি করেন কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু না। পরিবেশ তৈরি হয়ে গেছে, মানুষ বুঝতে শিখে গেছে, মানুষ এখন জানে তারা একটা রত্ন পাইছে, এই রত্ন তারা হারাবে না, হারাবে না। এই রত্ন তো খেলবে বিশ্বের মাঠে, দুনিয়ার মাঠে খেলবে, লোকাল মাঠে কি খেলবে আপনাদের সঙ্গে? আপনাদের সঙ্গে কি মানায় ওনাকে? মানায় না। ওনার স্থান অনেক উপরে। আর এই স্থানটা কে দিছে জানেন? ওই উপরওয়ালা দিছে। উপরওয়ালা ওনাকে সঠিক ইজ্জতটা দিছে। সঠিক ইজ্জত দিছে বলেই এই 5ই আগস্ট হয়েছে। আর 5ই আগস্ট হয়েছে বলে উনি আসছে, উনি আছে বলেই আমরা এখনো টিকা আছি। উনি যদি না থাকতো এই দেশে এই গত 7-8 মাসে 3 থেকে 4টা সরকার আসতো, মারামারি হানাহানি গৃহযুদ্ধ হইতো ভাই, গৃহযুদ্ধ হইতো। আল্লাহ চাইছে বলে ওনাকে পাইছি। ওনাকে ধরে রাখার দায়িত্ব আমাদের দেশবাসীর। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা যে ভিডিও ফুটেজ দেখতে পেয়েছেন, চীনে গ্রেপ্তার হয়েছেন ডক্টর ইউনূস, এমন একটি নিউজ কিন্তু বর্তমান বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। তো বন্ধুরা, এটা কিন্তু আদৌ গ্রেপ্তার হয়নি, এটা একটা গুজব। দয়া করে আপনাকে গুজবে কান দেবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখলে সঠিক তথ্য আপনারা তখনই জানতে পারবেন। যাই হোক বন্ধুরা, ভিডিওতে আমাদের কোনো নিজস্ব কথা বলা হয় না, যা কিছু দেখলেন, যা কিছু শুনলেন সব কিছুই কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করে নিয়ে আপনাদেরকে দেখানো হয়। ধন্যবাদ।